25 বছর বয়সেই বিধবা হয়ে যাওয়া সেলভি একা হাতে দুই সন্তানকে লালন পালন করে বড় করে। একটা সময়ের পর সন্তানরা বড় হয়ে ঘর ছাড়া হয়ে যায়। ধীরে ধীরে সেলভি একাকিত্বহীনতায় ভুগতে শুরু করে। অবশেষে সে নিজের জীবন ও সুখ নিয়ে নতুন করে দ্বিতীয় বিয়ের কথা ভাবতে শুরু করে। এই নিয়েই পরিবার আর সমাজের মধ্যে তীব্র বিরোধিতা চলতে শুরু করে। শুরু হয়ে যায় ব্যক্তিগত সুখ বনাম সামাজিক রীতিনীতির সংঘর্ষ। সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে খুব সুন্দর করে বিধবাদের না বলা কথাগুলো প্রকাশ করা হয়েছে নূর সোয়ামী মুভিতে। আশা করছি এই গল্পটা আপনাদের হৃদয় ছুঁতে পারবে। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর রাত, চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে। ঘরের মধ্যে সেলভি নামের 40 বছর বয়সী এক মহিলার ফোনের রিংটন বারবার বেজেই চলেছে। তার বড় ছেলে ভাস্কর এবং ছোট ছেলে বিবেক তাকে এক নাগাড়ে ফোন দিয়েই যাচ্ছেন, তবে সে কোনো একটা কারণে ছেলেদের ফোন রিসিভ করছে না। পরবর্তীতে কোনো একটা নাম্বার থেকে ফোন আসলে সেলভি তার সাথে কথা বলে। এরপর ব্যাগপত্র গুছিয়ে তালা মেরে ঘরের বাইরে বেরিয়ে যায়। যার পথে এলাকার কেউ তাকে দেখে ফেলে। কোথায় যাচ্ছে সে ব্যাপারে জিজ্ঞেস করলে সেলভি বলে, আমি মিলমারু ভাতুর যাচ্ছি। পরক্ষণেই বাস চলে আসে, তবে সেলভি রাস্তা পর্যন্ত যাওয়ার আগে বাস ছেড়ে চলে যায়। হঠাৎ করে জঙ্গলের মধ্য থেকে ভয়ানক একটি নেকড়ে তার উপর আক্রমণ শুরু করে। সে পালাতে পালাতে গভীর জঙ্গলে চলে যায়। নেকড়ের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে একটা কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। ঘটনা চলে যায় অনেকটা বছর অতীতে, যখন সেলভির বয়স মাত্র 25 বছর ছিল। তার স্বামী হুট করেই মারা যায়। দুটো সন্তানকে একা হাতে লালন পালন করে আয় রোজগার করার ব্যাপারটাও খুব কষ্টকর ছিল তার জন্য। সেই জন্য সেলভি প্রথমে তার শ্বশুর শাশুড়ির শরণাপন্ন হয়, তবে তারা পরিষ্কারভাবে বলে দেয় বাচ্চাদের দেখাশোনা করার অবস্থায় তারা নেই, বরং তুমি তোমার বাবা মার কাছে গিয়ে আলোচনা করো এই বিষয়ে। সেলভি বাবা মা আর ভাইকে একই কথা বললে সকলেই তাকে তাদের কাছে থাকার অনুরোধ করে। সেলভি এতে রেগে যায়, কারণ কেউ যখন নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় কিছু সময়ের জন্য হস্তান্তর হতে পারবে না, তাহলে সে কি করে স্বামীর ঘর সংসার জায়গা জমি ফেলে অন্য স্থানে থাকা শুরু করবে। মনে এক প্রকার জেদ নিয়ে সেলভি নিজের বাসস্থানে চলে আসে। বাচ্চাদের ভালো পড়াশোনার জন্য হোস্টেল থেকে অফার আসে। বাচ্চাদের হোস্টেলে রেখে পড়াশোনা করালে তারা একটা লং টাইম ভালো গাইড থেকে পড়াশোনা করতে পারবে। হোস্টেল কর্মীদের কথাবার্তায় সেলভি রাজি হয়ে যায়, তবে বাচ্চারা কোনোভাবেই মায়ের কোল ছেড়ে হোস্টেলে থাকার ব্যাপারে রাজি হচ্ছিল না। মা এক প্রকার রেগে গিয়ে বড় ছেলেকে প্রচুর পরিমাণ মারধর করে। বাধ্য হয়ে দুই ভাই এ বিষয়টা মেনে নেয়। যাওয়ার সময় আসলে এরপরেও তারা আবারও কান্নায় ভেঙে পড়ে। মা নিজের মনকে শক্ত করে দুই বাচ্চাকে জোর করে বাসে উঠিয়ে দেয়। বাস চোখের আড়াল হতেই মা অঝরে কান্না করতে শুরু করে। হুট করেই বাস থেমে যায়। বাচ্চাদের আর ধরে রাখা যায় না, তারা দৌড়ে মায়ের কাছে ছুটে আসে। এতক্ষণে মাও নিজের ইমোশন আর কন্ট্রোল করে রাখতে পারে না, হাও মাও করে কান্না করে বাচ্চাদের জড়িয়ে ধরে। যাই হোক, ছোট্ট দুটো সন্তানকে নিয়ে মায়ের দিনকাল ভালোই কাটতে থাকে। ধীরে ধীরে মায়ের কাজে সাহায্য করতে করতে বাচ্চারাও একসময় ভালোই কাজ শিখে গিয়েছে। গ্রামে প্রচলিত ভুল ধারণায় অনেকেই বিধবাদের অশুভ মনে করত, যার জন্য সেলভি যেখানে কাজ করত অনেক কাস্টমাররা তার হাতে প্রয়োজনীয় কাগজপত্র নিতে চাইতো না। তাই এজেন্সি ম্যানেজার এক প্রকার বাধ্য হয়ে তাকে টিপ ব্যবহার করতে বলে। হয়তোবা হিন্দু ধর্মীয় মতে টিপ ব্যবহারকারীকে বিবাহিত বলে গণ্য করা হয়, যদিও বা এই বিষয়টা আমি শিওর বলতে পারবো না, তাই ভুল হলে ক্ষমার নজরে দেখবেন। আসলে এটা সমাজের দৃষ্টিকটু নজর থেকে বাঁচানোর জন্য সেলভিকে এই কাজ করতে বলেছে সে। মা প্রতিদিন কাজে এসে কাজ করতে থাকে, আর দিন শেষে টিপটা খুলে রেখে কাজের স্থান থেকে বেরিয়ে যায়। মহিলাটা সারাদিন রাত যতক্ষণ পারে নিজের সন্তানদের ভালোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। অনেকটা বছর পর ছেলেরা বড় হয়ে গিয়েছে, পড়াশোনার জন্য হোস্টেলে দুজনেই ভর্তি হয়েছে। এতটা বছর পর মা একাকিত্ব বোধ করছে, কারণ আজ মার কথা বলার জন্য তার আশেপাশে কেউ নেই। এই বিষয়টাই যেন তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। রাত হলেই ঘরের দরজা জানলার আড়ালে নানা ধরনের অসভ্য মানুষ নানাভাবে সেলভিকে সিডিউস করার চেষ্টা করে। অনেকে তো ছেলেদের পড়াশোনার খরচের অফার করেও বাজে কথাবার্তা বলতে চায়। একদিন সেলভি বিধবা পেনশনের জন্য আবেদন করার চেষ্টা করেছিল, কিন্তু দালালটি 10,000 টাকা ঘুষ চায়। এই জন্য সে পেনশনের কাজটি স্থগিত রাখে। এই বিষয়টা জানতে পেরে গ্রামের গণ্যমান্য ব্যক্তি পাচা পেরুমাল বলে ওঠে, সারা জীবন তো বিধবা হয়ে কাটাতে হবে, তাহলে কিছু টাকা দিয়ে কাজটা করিয়ে নিলে ক্ষতি কি? প্রতি উত্তরে সেলভি বলে ওঠে, আপনার কেন মনে হয় আমি শুধু এটার উপরই নির্ভর করব? আমি কি কখনো আবার দ্বিতীয় বিয়ে করতে পারবো না? শেষ পর্যন্ত কি আমি একাই মারা যাব? আসলে এই লোকের সবসময় সেলভির উপর নজর ছিল।
যাই হোক, সেলভি এই কথা বলেই চলে যায়। গ্রামের এক শিক্ষক এসব কথা শুনে তাকে একান্তে ডেকে নিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করে। সেলভি বলে, ছোটবেলা থেকেই হাতে মেহেন্দির দাগ আমার খুব পছন্দ, আমি কপালে টিপ দিতেও খুব পছন্দ করি, কিন্তু এখন আমার তো এগুলোর কোনোটাই পছন্দ করা উচিত নয়। আমি কোথাও একা গেলে লোকে কথা বলবে, ঘরের মধ্যে সারা রাত ইঁদুর পায়চারি করতে থাকে, যদি আমি ওদের ধরার জন্য হলেও লাইট জ্বালাই, তখন সাধারণ মানুষ আমাকে জিজ্ঞেস করে কেন সারা রাত আমি একা থাকা সত্ত্বেও ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখি। আমার মনে হয় আমি যেন কারাগারে আছি। যদি আমি আমার স্বামীকে নিজের হাতে মেরেও ফেলতাম, তাতেও জেলখানায় 10 থেকে 12 বছর বন্দি থাকতাম, কিন্তু আমার স্বামী অসুস্থতার কারণে মারা গেলেও আমাকে যেন সারা জীবনের জন্য কারাগারে রেখে গিয়েছে। মাঝপথে আমার জীবনটা থমকে গিয়েছে, এই বিষয়টাই আমি যেন মানতে পারছি না। শিক্ষক বলতে শুরু করে, আসলে ছেলেদের শুধুমাত্র বিয়ে করবে কিনা জিজ্ঞেস করা হয়, আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা দ্বিতীয়বার আসলে 1000টা কৈফিয়ত দিতে হয়। সেলভি বলে, আমার সন্তানরা বড় হচ্ছে, ওরা যদি চায় তাহলে ওদের সম্মতি নিয়েই আমি দ্বিতীয় বিয়ে করব। পরদিন সকালবেলা মাস্টার সাহেব ভাস্করকে ডেকে নিয়ে কিছু কথা বলার অনুমতি চায়। ভাস্কর শিক্ষককে কথাগুলো বলতে বলে। শিক্ষক বলেন, পাশের গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষক আমার ভালো বন্ধু, তার স্ত্রী গত 2 বছর আগে মারা গিয়েছে। সে খুব ভালো মনের একজন মানুষ, যদি তুমি রাজি থাকো তাহলে তোমার মায়ের সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলতাম আর কি। তোমার মাকে এ ব্যাপারে আমি জিজ্ঞেস করেছি, সে তোমাদের উপর এই ব্যাপারটা ছেড়ে দিয়েছে। একথা শুনে ভাস্কর অনেক কষ্ট পায়। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেই স্থান থেকে চলে আসে। মাও এই বিষয়টা নিয়ে ভয়ে আছে, সারাদিন এইসব কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। বাড়ি ফিরে ছেলেকে চায়ের অফার করে, ভাস্কর না করে দেয়। মা তাকে বলে, আমি একটা ট্রাভেল এজেন্সিতে কাজের অফার পেয়েছি, এটা কেরালা শহরে গিয়ে করতে হবে। তারা বলেছে 15,000 টাকা দেবে, সাথে আমাকে পার্ট টাইম একটা জব খুঁজে দেবে। ছেলে এই কথা শুনে মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মা জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর কি কেরালাতে আমার সাথে থাকতে অসুবিধা হবে? ছেলে কোনো কথা বলে না। মা তার কাছে গিয়ে বলে, তুই কি আমার উপর রেগে আছিস? সত্যি করে বল। ছেলে এবার রেগে আয়নাটা মায়ের চোখের সামনে ধরে। মা আজ ভুলবশত টিপ খুলে রেখে আসতে ভুলে গিয়েছে। ছেলে আয়নাটা ভেঙে বাইরে চলে যায়। শুরু হয়ে যায় মান অভিমানের পালা। সময় চলতে থাকে, ছেলে কোনোভাবেই কাজে মন বসাতে পারছে না। মা ছেলের জীবনের জন্য সারা দিন রাত যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে। এদিকে ছেলে মায়ের চিন্তায় পড়াশোনা একেবারে মাথায় তুলে রেখেছে। দিন দিন তার পরিস্থিতি খুবই খারাপ হতে থাকে, ঠিকমতো মায়ের ফোনটাও ধরে না। এ বিষয় নিয়ে মাও খুব চিন্তিত। অনেকটা সময় চলে যায়। একদিন মায়ের টাকা দিয়ে লাল পানি খাওয়ার সময় ভাস্কর ওয়েটারকে বিল দেয়। পরক্ষণে ওয়েটার সেই নোটটা ফেরত দিয়ে বলে, এটা কোন দেশের টাকা? আপনি এটা পরিবর্তন করুন, আমি আসছি। দেখা যায় বিদেশি টাকায় মা তার ছেলের উদ্দেশ্যে লিখেছে, এটা শুধুমাত্র একটা টিপ নয়, এটা এখন সবকিছুর জন্য ফুল স্টপ। ভালোভাবে পড়াশোনা করো। এরপর থেকে ছেলেটাও পড়াশোনায় পুরোপুরি সিরিয়াস হয়ে যায়। অনেকটা সময় পর সে IELT এর কোচিং সেন্টার খুলে নেয়, আর এটা খুব ভালোভাবে চলতে থাকে। দীর্ঘ 5 বছর পর ছোট ছেলে বিবেক বাড়ি ফেরার উদ্দেশ্যে বাস স্টেশনে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসেছে। বাসের টিকিট কাটতে গিয়ে জানা যায় এই লাস্ট ট্রিপে শুধুমাত্র স্লিপার সিট ফাঁকা রয়েছে, তাই বাধ্য হয়ে তারা সেই সিটটাই নিয়ে নেয়। মেয়েটির নাম হচ্ছে সন্ধ্যা। দুর্ভাগ্যবশত মেয়েটির মা মাঝ রাস্তায় সেই একই বাসে উঠে পড়ে। সন্ধ্যার পায়ের জুতো দেখেই মায়ের সন্দেহ হয়, সেই জন্য মেয়েকে ফোন করে। ফোনের রিংটোনের আওয়াজ শুনে আরো কনফার্ম হয়ে যায়। বাড়ি গিয়ে সেই জুতো দিয়েই মেয়েকে ইচ্ছে মতো ধুলাই শুরু করে। পরদিন সকালবেলা সেলভি মাঠে কাজ করছিল। সন্ধ্যার মা বিবেকের জুতোগুলো এনে সেলভির কাছে দিয়ে দেয়। এরপর রিয়াকশন কি হবে তা তো বুঝতেই পারছেন। ছেলে তার মাকে বলে, স্লিপার বাস মানে যে ওখানে আমরা ঘুমাতে গিয়েছি বিষয়টা এমন না মা, আমাদের ওই রাতের বেলা আর কোনো অপশন ছিল না। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই হয়নি, আমরা বাসের মধ্যে প্রজেক্টের কাজ করছিলাম। ওইভাবে তাকিও না মা, আমি আমার সীমাবদ্ধতা জানি। মায়ের মনটা নরম হলে এই সুযোগে বিবেক তার প্রেমের সম্পর্কের ব্যাপারে বলে ফেলে। আসলে স্কুল জীবন থেকেই তাদের প্রেমের সম্পর্ক চলে এসেছে। ছোট ছেলের এসব কথাবার্তা শুনে মা আপন মনে ফ্যানের সাথে এই ব্যাপারে কথা বলতে থাকে। এই মুহূর্তে ভাস্কর ফোন করে। মা ছেলের মধ্যে অনেকক্ষণ ভালো মন্দ কথা চলে। এক পর্যায়ে ভাস্কর ইতস্তত বোধ করে একটা কথা বলতে চায়। মা বলে, কি ব্যাপার বাবা, তোর কি টাকার প্রয়োজন? বল, তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ছেলে বলে, মা এখন তো আমি ইনকাম করি, আসলে আমি আমার বন্ধুর সাথে তোমার ব্যাপারে কথা বলছিলাম। তুমি তো দীর্ঘ একটা সময় একা কাটালে, কেননা এখন তুমি দ্বিতীয় বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নাও। এ কথা শুনে মা কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। ছেলে আবার ফোন করলে মা ফোনটা রিসিভ করে না। এই সময় ছোট ছেলে এসে মায়ের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, মা ভাইয়া ফোন করেছে, ফোনটা রিসিভ করে আমাদের বিয়ের ব্যাপারটা একটু ফিক্সড করে ফেলো না প্লিজ। মা ফোনটা রিসিভ করে রেগে বলে ওঠে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? অনেক আগেই এই ব্যাপারে ফুল স্টপের কথা বলে দিয়েছিলাম। এ ধরনের কথা আর কোনোদিনই বলবি না, নিজের কাজ ঠিকঠাক ভাবে কর।
এরপর থেকেই ছেলে নানাভাবে তার মাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। মা ছেলের কথার উত্তরে বলে, 40 বছরে বিয়ে, সমাজে কি মুখ দেখাতে পারবো? সমাজের লোকেরা বা কি বলবে? ছেলে বলে, ও তাহলে সমস্যা সমাজকে ঘিরে, তাই তো? তার মানে তুমি রাজি আছো তো? মা আবারও ঘুরিয়ে পেঁচিয়ে কথার উত্তর দেয়। এমন অবস্থা হয়েছে যেই ভাস্করকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, ভাস্কর উল্টো তার মাকে বিয়ে কখন হবে সেই ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে ভাস্কর সোজাসুজি তার মাকে বলে দিয়েছে আগে তার বিয়ে হবে, তারপরেই তার ছেলে বিয়ে করবে। এই নিয়ে মা ছেলের মধ্যে দুষ্টু মিষ্টি অনেকগুলো সিন দেখানো হয়। সময় এভাবেই কাটতে থাকে। এদিকে ছোট ছেলেও ভাস্করকে তার বিয়ের ব্যাপারে বলার জন্য মায়ের কাছে অনুরোধ করতে শুরু করে। মা বাধ্য হয়ে ভাস্করকে এ ব্যাপারে বোঝাতে চায়। ভাস্কর সোজাসুজি বলে দেয়, দেখো মা, যেদিন তুমি বিয়ে করবে প্রয়োজনে আমিও সেই একই দিনই বিয়ে করব। আর যদি তুমি তোমার সিদ্ধান্তে অটুট থাকো তাহলে প্রয়োজনে আমিও সারা জীবন বিয়ে না করেই চালিয়ে দেব। এই বলেই ছেলেটা ফোনটা কেটে দেয়। অনেক ভাবনা চিন্তার পর মা এক পর্যায়ে তার ছেলেকে ফোন করে বলে, কিছু মেয়ের ছবি পাঠানো হয়েছে, তুমি তাদের সাথে দেখা করে কথা বলো। যে মেয়েকে তোমার পছন্দ হবে তার পরিবারকে আমার বিয়ের ব্যাপারটা জানিয়ে দিও। যদি তারা এই বিষয়টা মেনে নেয় তাহলে আমিও বিয়ের কাজটা সেরে ফেলবো। ছেলে তো মহা খুশি হয়ে যায়। তবে মা ঘরের ফ্যানকে আপন মনে বলতে শুরু করে, ভাস্করের যদি কোনো মেয়েকে খুব পছন্দ হয়ে যায় তাহলে এই বিষয়টা ঝামেলা মিটে যাবে, কারণ কোনো বাবা এমন পরিবারে তো মেয়ে দিতে চাইবে না। আর তখন হয়তো ভাস্করের মাথা থেকে মায়ের বিয়ের ভূতটা নেমে যাবে। ওইদিকে ভাস্কর একে মেয়েকে দেখতে যায়। দেখা যায় এই পরিবারের সকলেই ইউটিউবার। তারা তো ভাস্করকে নিয়েও ব্লগ ভিডিও তৈরি করতে শুরু করেছে। এতে ভাস্কর কিছুটা ইতস্তত বোধ করে। মেয়েটার নাম হচ্ছে বন্দনা। পরবর্তীতে সে বন্দনার সাথে দেখা করে। ভাস্কর বন্দনাকে সোজাসুজি বলে, আসলে অ্যারেঞ্জ ম্যারেজটা আমার কাছে বাধা মনে হয়। তবে আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র মায়ের কথা চিন্তা করে, কিন্তু তোমাদের এসব ব্লগ ভিডিওর মাধ্যমে আমার সিক্রেট কথাগুলো ছড়িয়ে পড়ুক এ বিষয়টা আমি চাই না। আমি চলে যাচ্ছি। তখন বন্দনা তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলতে বলে। তা না হলে বাইক স্টার্ট হওয়ার সাথে সাথে 1.8 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে এই ভিডিওটা ছেড়ে দেওয়া হবে। হুমকি খেয়ে বাধ্য হয়ে ভাস্কর সব কথা খুলে বলে। বন্দনা জিজ্ঞেস করে, তার মানে তুমি তোমার মায়ের দ্বিতীয় বিয়ে দিতে চাও? তবে এই চিন্তাটা তোমার মাথায় আসলো কি করে? ভাস্কর বলতে শুরু করে, কিছুদিন আগে আমার নতুন কোচিং সেন্টার খোলার পর আমি মাকে নিয়ে এসেছিলাম সাথে করে। আমি আমার পুরনো অফিসটিকে আমার বাড়িতে পরিণত করেছিলাম। যেহেতু পুরনো অফিস ছিল সেহেতু সেখানে আগে থেকেই ক্যামেরা সেট আপ ছিল। আমি প্রতিনিয়তই মাকে লক্ষ্য করতাম। চার দেয়ালের মধ্যে যেন মা বন্দি ছিল। কথা বলার কেউই ছিল না, তাই সারাদিন নানা অজুহাতে কাজ করতেই থাকতো। একদিন মা একটা বন্দি ইঁদুরকে ধরে দেখায়। তখন যেন আমার ধারণা পাল্টে যায়, মাও তো ঠিক এমনই কারাগারে বসবাস করছে, যার কারোর সাথে কথা বলার মতো আশেপাশে কেউই নেই। একদিন আমি এইসব ব্যাপারে সিস্টারের সাথে আলোচনা করি। সিস্টার বলে, মানুষের জীবনে 3টি জিনিস প্রয়োজনীয়, খাওয়া, ঘুম এবং একজন সঙ্গী। সঙ্গী ছাড়া জীবন যেন প্রাণহীন দেহর মতো। সিস্টারের কথায় প্রথমবার ভাস্কর তার মায়ের কষ্ট ফিল করতে পেরেছিল। তবে এতদিনে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। মায়ের বয়স এখন 42 হয়ে গিয়েছে। কিন্তু এর পরেও ভাস্কর তার মাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চায়। বন্দনা বলে, আসলে আমি এই অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নই, তবে বাবার কন্টেন্ট বানানোর প্যারায় যুক্ত হয়ে গিয়েছি। ভাস্কর বলে, তাহলে এক কাজ করি, ফ্যামিলিকে না জানিয়ে আমরা ছোট্ট একটা সংসারের নাটক সাজাই। মূলত বন্দনা বিয়েতে রাজি হওয়ার একটা মিথ্যে নাটক সাজায়। এই নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেলে। এখন মা হতবাক হয়ে যায়, কারণ শাশুড়ির বিয়ের কথা শুনেও মেয়ে আর তার পরিবার কি করে রাজি হয়ে গেল এই ব্যাপারটাই বুঝে উঠতে পারে না। পরদিন সকালে আচমকা ভাস্করের বাসায় বিবেক চলে আসে আর মায়ের বিয়ের ব্যাপারটা নিয়ে ঝামেলা করতে শুরু করে। বিবেক বলে, তুমি এই বয়সে কি করে মাকে অন্য কারোর সাথে বিয়ের কথা চিন্তা করতে পারো? আমি তো এসব কল্পনাও করতে পারি না। মায়ের দেখাশোনা নিয়ে তুমি চিন্তিত তো? আমি আমার মায়ের দেখাশোনা করব। আমি আমার মাকে রানীর মতো করে রাখবো। ভাস্কর রেগে বলে, সারা বছর আমাদের শহরে পড়ে থাকতে হয়, মায়ের প্রতিদিন ঠিকঠাক করে খোঁজ খবর রাখতে পারিস না। মায়ের ফোনটা কবেই ভেঙে গিয়েছে, খেয়াল করেছিস? মায়ের নাম্বারটাও তো তোর ঠিকঠাক করে মুখস্থ নেই। দিনে কয়বার ফোন দিয়ে মায়ের সাথে ঠিকঠাক মতো সময় নিয়ে কথা বলিস? তার নিজের জীবনে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। বহু বছর আগে তোর বয়সে থাকতে আমিও এসব ভেবেছিলাম। এত বছর পর আমি আমার মায়ের কষ্টের বিষয়টা বুঝতে পারলাম। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে অনেক হাতাহাতি হয়ে যায়। যাই হোক, দুজনে মাথা ঠান্ডা করে বাড়ি ফিরে আসে। দেখা যায় সেখানে মামাও হাজির হয়ে গিয়েছে। মামার মনে মনে অনেক আগে থেকেই ইচ্ছে আছে তার মেয়ের সাথে ভাস্করের বিয়ের কাজ সম্পূর্ণ করবে। তবে ভাস্কর জানায় তার মেয়ের বয়স এখন অনেক ছোট, তাই সে তার মেয়েকে বিয়ে করতে পারবে না। এবার মামু তার ছোট ভাগিনার পেছনে পড়ে যায়। ছোট ভাগিনাও এ কথা সে কথা বলে বিষয়টা এড়িয়ে যায়। মামা বেশ বুঝে যায় ভাগিনারা তার মেয়েকে বিয়ে করবে না, এই জন্য এক পর্যায়ে রেগে সে চলে যায়। এদিকে বিবেককে সন্ধ্যা ফোন দিয়ে বলে, আমাদের বিয়ের ব্যাপারটা তোমার ফ্যামিলির সাথে একটু তাড়াতাড়ি আলোচনা করো। আমার পরিবার তো আমাকে খুব প্রেশার দিচ্ছে।
এবার বিবেক বলে, বুঝতে পারছি, তবে আমরা ফ্যামিলিগতভাবে আমার মায়ের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আগে মাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে পা রাখার সুযোগ করে দেব, এরপরে আমরা দুই ভাইয়ের বিয়ের ব্যাপারে ভাববো। সন্ধ্যা বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এমনি আমাদের বিয়ের ব্যাপারটা বাবা মা মেনে নিতে চাচ্ছে না, এর মধ্যে যদি তোমার মায়ের বিয়ের কথা জানতে পারে তাহলে তো আমাদের আর এক হওয়া হবে না। বিবেক বলে, শোনো, সবার যার যার নিজের লাইফ স্বাধীনভাবে বেঁচে থাকার প্রয়োজন আছে। একাকিত্ব জীবন খুব কষ্টকর। আমার মা যদিও বিয়েতে রাজি হচ্ছে না, তাই মাকে মানাতে হয়তো অনেকটা সময় লাগবে। আশা করছি এই সময়টাতে তুমি আমাকে সাপোর্ট করবে। আমি কথা দিচ্ছি আমি তোমার বাবা মাকে ম্যানেজ করে নেব। সন্ধ্যা বলে, আমার মনে হচ্ছে আমাদের এই সম্পর্ক এখানেই শেষ করা উচিত। বিবেকও রেগে ব্রেকআপ করে ফেলে। এসব কথোপকথন আবার দূর থেকে ভাই আর মাও শুনতে পাচ্ছিল। বিবেক কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। মা রেগে তার বড় সন্তানকে বলে, তোর জন্যই এসব ঘটেছে। ছেলেটা কান্না করে ঘর থেকে বেরিয়ে গেল। তোরা দুজনে যদি এখনো একই জায়গায় অটুট থাকিস, তারপরে আমি বলছি আমি কখনোই বিয়ে করব না। আমার জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে আমি তোদের অধিকার দেইনি। এই মুহূর্তে ভাস্করের ব্লগার শ্বশুরমশাই ফোন করে। সে তাদের ব্লগারের বিষয়ে নানা কথা বললে এক পর্যায়ে ভাস্কর রেগে যায়। বন্দনাকে ফোনটা দিতে বলে। বন্দনা ফোন রিসিভ করলে ভাস্কর বলে, আমি দুঃখিত, আমাদের বিয়েটা হচ্ছে না। আমি বলেছিলাম আমার মা বিয়েতে রাজি থাকলে আমি আমার নতুন জীবন শুরু করব, কিন্তু আমার মাকে জিজ্ঞেস করো, সে কোনো মতেই বিয়ে করতে রাজি নয়। বলো মা, তুমি কি বিয়ে করতে চাও কি না? মা মাথা নাড়িয়ে না বলে। ভাস্কর বলে, ব্যাস, মা বিয়ে করবে না তো আমাদেরও ফেক নাটক করতে হবে না। এই কাহিনী এখানেই শেষ হচ্ছে। আমিও সারা জীবনে কখনোই বিয়ে করব না। এই বলেই ছেলে চলে যায়। বড় ছেলে, ছোট ছেলে, মা তিনজনেই খুব টেনশনে রয়েছে। রাত হলে ছেলেরা ঘরে ফেরে। মা তাদের জন্য খাবার বেড়েছে। তবে ছেলেরা ব্যাগপত্র গুছিয়ে শহরের উদ্দেশ্যে রওনা করে। যার আগে ভাস্কর বলে, তুমি দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হলেই আমরা আবারও একত্র হব। মা বলে, আগে খেয়ে নে, তারপর এসব ব্যাপারে কথা বলা যাবে। সকলেই মায়ের কথা না শুনে চলে যায়। এই সিনটাই মুভির প্রথমে দেখানো হয়েছিল। এই মুহূর্তে মা চিন্তা করে এমন কিছু একটা করতে হবে যাতে ছেলেগুলো মা হারানোর ভয় পেয়ে দ্বিতীয়বার আর কোনোদিন মায়ের বিয়ের কথা না বলে। ঠিক এই কারণেই মা ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপরে তো জঙ্গলে গিয়ে সেই দুর্ঘটনা ঘটে। ওই সময় ধর্মীয় যাত্রায় যার পথে একজন মহিলা সেলভিকে কুয়োর মধ্যে পড়তে দেখে, যার জন্য আশেপাশের সকলকে মিলে সেলভিকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে দুই ছেলে মায়ের খোঁজ খবর না পেয়ে টেনশনে প্রায় পাগল হয়ে গিয়েছে। পরদিন মামার কাছে গেলে মামা বলে, তোর মা যখন হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে তার মানে হচ্ছে নিশ্চয়ই তোরা তার কোনো কথা রাখিসনি। আমি নিশ্চিত আমার মেয়েকে তোর মা বৌমা হিসেবে চায়। তোরা এইসব কথা রাখিসনি বলে তোর মা আজ হুট করেই গায়েব হয়ে গিয়েছে। দুই ছেলে তো এখন খুবই বিরক্ত লাগছে, কি বা করবে। মামুকে তো এইসব পরিস্থিতি বলাও যাচ্ছে না। এই মুহূর্তে মামার নাম্বারে একটা ফোন কল আসে। আসলে মাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। সেই স্থান থেকে ফোন আসলে তারা দ্রুত হসপিটালে চলে যায়। যে মহিলাটি সেলভিকে বাঁচিয়েছে তার কাছে দুই ভাই মিলে কান্না করে কৃতজ্ঞতা প্রকাশ করে। আত্মীয় স্বজন সকলেই জিজ্ঞেস করে এমন কি হয়েছে যে সেলভি মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। দুই ছেলে এর কথার কোনো উত্তর দেয় না। ভাই তার বোনের সাথে দ্রুত দেখা করতে চলে যায়। ভাইকে দেখে মা প্রথমেই তার সন্তানদের ব্যাপারে কিছু বলতে চায়। ভাই তাকে থামিয়ে দিয়ে বলে, আমি বুঝতে পারছি তুই তোর ছেলেদের নিয়ে কতটা চিন্তিত। আমার মেয়েকে তুই নিজের বৌমা হিসেবে দেখতে চাস, ঠিক আছে, কিন্তু তাই বলে তুই এর জন্য কুয়োর মধ্যে ছাপ দিবি? যা, তারপরও এই পথটা কাজে লেগেছে। তোর ছেলেরা তো খুব ভয় পেয়েছে। মা এই মুমূর্ষ অবস্থায় ভাইয়ের চিন্তা ভাবনা দেখে আর কোনো কথাই বলে না। মায়ের কাছে ক্ষমা চেয়ে কান্না করে ফেলে ছেলেরা। দ্বিতীয় বিয়ের চ্যাপ্টারটা এখানেই ক্লোজ হয়ে যায়। ভাস্কর মাঝে মাঝেই নিজের মনের মধ্যে খুব কষ্ট পায়, কারণ সে মায়ের একাকিত্বতা দূর করার জন্য চেষ্টা করেছিল, তবে শেষমেশ সফল হতে পারেনি। অন্যদিকে ধীরে ধীরে বন্দনার সাথে ভাস্করের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এদিকে সন্ধ্যাও মন থেকে এখনো বিবেককে ভুলতে পারেনি। সে অপেক্ষায় আছে হয়তো সামনে তার জন্য কোনো একটা ভালো দিন চলে আসবে। কয়েক মাস পরে কর্মরত অবস্থায় সেলভির এক প্রতিবেশী মারা যায়। লোকটির স্ত্রী সন্তান সম্ভবা। স্বামী মারা যাওয়ার দিন অতিরিক্ত কান্নাকাটি আর টেনশনের ফলে মেয়েটিও অসুস্থ হয়ে যায়। এসব কথা চিন্তা করতে করতে সেলভিও সারাদিন রাত শুধু কান্নাই করতে থাকে। সে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে না। এই বিষয়টা দেখে ভাস্কর রেগে বলে, তুমি এমন ভাব করছো যেন তুমি তার আত্মীয় হও। তোমাকে ওদের ব্যাপারে চিন্তা করার অধিকার কে দিয়েছে? এবার মা রেগে গিয়ে ছেলেকে মারতে মারতে বলে, আমি তো তাও 25 বছর বয়সে বিধবা হয়েছি, আর ওই বেচারে 20 বছর বয়সে বিধবা হয়েছে। মেয়েটা কি করে এই সমাজ আর সমাজের মানুষের হাত থেকে নিজেকে বাঁচাবে? মেয়েটার জীবন তো এখানেই শেষ হয়ে গেল। ছেলে বলে, ওর মতো পরিস্থিতি তো তুমিও পার করে এসেছো। তোমার কি মনে হয় না এবার এই সব ঘটনাকে পাল্টানো দরকার? একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু পুরো জীবনকে পাল্টে দিতে পারে। মেঘনার মতো মেয়েদের জীবন যদি তুমি পাল্টে দিতে চাও, তাহলে আগে তোমাকে নিজের জীবনে পদক্ষেপ নিতে হবে। তোমার একটা ছোট্ট পদক্ষেপ দেখবে শত বছরের কান্না, কষ্ট, অনিশ্চিত জীবন, মনের ভয় আর পুরো সমাজকে ধীরে ধীরে পাল্টে দিয়েছে। তুমি যে কাজটা 43 বছরে করতে পারবে, আগামীতে তোমাকে দেখে সেই কাজগুলো অনেকে
20 থেকে 23 বছর করার সাহস দেখাবে। আর এসব করার যদি সাহস না থাকে তাহলে সারা জীবন এভাবেই কান্নাকাটি করে পার করে দেবে। এই বলেই দুই ছেলে বেরিয়ে পড়ে। মাঝপথেই মায়ের ফোন আসে। ভাস্কর ফোনটা রিসিভ করলে বুঝতে পারে এবার মা নতুন জীবন শুরু করতে রাজি হয়ে গিয়েছে। শুরু হয়ে যায় মায়ের ফটো সেশন। এই বয়সে মায়ের বিয়ের কথা শুনে ঘটকরাও বেহুশ হয়ে পড়ে যায়। মোটামুটি মায়ের বিয়ে নিয়ে সকলেই অনেকটা ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দেখা যায় সেলভিকে যে বাঁচিয়েছিল তার নাম হচ্ছে মারিয়াম্মা। তার সাথে সেলভির খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। একদিন সে তার ভাইয়ের সাথে দেখা করানোর জন্য সেলভিকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে প্রবেশ করে সেলভি পুরো ঘরটা ভালো করে দেখতে শুরু করে। এরপর রান্নার কাছে গিয়ে খাবারের টেস্ট নিতে যায়। এই মুহূর্তে এজুমালাই চলে আসে। এজুমালাই হচ্ছে পাত্র। তারা একে অপরের সাথে মোটামুটি পরিচিত হয়। সেলভি খেয়াল করে এজুমালাই তার স্ত্রীর জন্য ছোটখাটো ব্যাপার নিয়েও অনেক চিন্তিত ছিল। কি করে বউয়ের কষ্ট কমানো যায় সেসব চিন্তা করে রান্নাঘরে অনেক ডিজিটাল জিনিসপত্র কিনে রেখেছিল। এদিকে বোন চালাকি করে তার ভাইকে সেলভিকে একটু এগিয়ে দিয়ে আসার কথা বলে। যাই হোক, তারা দুজনেই বেরিয়ে পড়ে। এজুমালাইয়ের একটা কন্যা সন্তান রয়েছে। মেয়েটার বিয়ে হওয়ার পর মেয়েটা বাবার একাকিত্বতার কথা চিন্তা করে বাবাকে বিয়ের ব্যাপারে বলেছে। বাবাও এক পর্যায়ে নিজের একাকিত্বতা দূর করতে বিয়েতে রাজি হয়ে যায়। এজুমালাইয়ের সেলভিকে খুব পছন্দ হয়। যদি বিয়েটা হয়ে যায় তাহলে তাদের সন্তানদের দায়িত্ব এজুমালাই নিয়ে নেবে এমনটা ভরসা দেয়। লোকটার কথাই সেলভি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করে। অনেকটা সময় পার হওয়ার পর দুই পরিবার একত্রিত হয়। এজুমালাইয়ের পরিবার আজকেই বিয়ের পাকা কথা ফাইনাল করতে চায়, তবে ভাস্কর আরো কিছুদিন সময় চায়। যেহেতু তাদের পক্ষ এসে তাদের বাড়িঘর দেখে গিয়েছে, সেহেতু ভাস্করও এজুমালাইয়ের গ্রামে একটু খোঁজখবর নেয়ার সময় চায়। অনেকটা সময় পর এজুমালাইয়ের সাথে দেখা করতে যায় ভাস্কর। ভাস্কর বলে সে শুরু থেকেই এই বিয়েতে রাজি ছিল। যেহেতু তার মা তাকে পছন্দ করেছে সেহেতু তাদেরও পছন্দ হয়েছে। তবে বর্তমান সমাজ দ্বিতীয় বিয়ের মানেই হচ্ছে অভিশাপ মনে করে, তাই এই বিয়েটা লুকিয়ে করতে হবে। এক পর্যায়ে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালবেলা তাদের বিয়ে হবে। সেই স্থানে প্রথমবার ভাস্কর এজুমালাইকে বাবা বলে সম্বোধন করে। এদিকে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। সেলভির পরিবার তাকে এই বিষয়টা বোঝাতে এসেছে, তবে সেলভি তার মতে অটুট রয়েছে। তাই তো বাবা নিজের হাতে কন্যা সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে। সৌভাগ্যবশত এই মুহূর্তে সেই অল্প বয়সী মেঘনা অর্থাৎ স্বামীহারা মেয়েটি সেলভির বাড়িতে এসে দরজায় নক করে। বাধ্য হয়ে সেলভির পরিবার তাকে ছেড়ে চলে যায়। মেঘনা কোনো মতে সেলভির গলার রশিটা খুলে দেয় আর দ্বিতীয় বিয়ের ব্যাপারে নিজের বক্তব্য বলতে শুরু করে। তখন সেলভিও বুঝতে পারে আজ এই পদক্ষেপ না নিলে পুরো সমাজ পরিবর্তন হবে না, আর সমাজ পরিবর্তন না হলে বিধবা মেয়েদের ধুকে ধুকে মরতে হবে। অন্যদিকে পাঁচাপি রুমাল দ্বিতীয় বিয়েটা নিয়ে পুরো গ্রামকে উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে। তাই গ্রামের সকলে ভাস্করের উপর রেগে আছে। এক পর্যায়ে তার উপর হামলাও করে। কোনো মতে নিজেকে বাঁচিয়ে পুলিশ স্টেশনে এ ব্যাপারে কমপ্লেন করতে যায়। তবে পুলিশ সদস্যরাও এ ব্যাপারে তেমন একটা পাত্তা দেয় না। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসে। বিয়ের সমস্ত কেনাকাটা হয়ে গিয়েছে। মায়ের মনে ভয় আতঙ্ক আর এতগুলো বছরের কষ্ট যেন বারবার মনে হচ্ছে। এক পর্যায়ে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে কান্না করে ওঠে। দুই ছেলে তার মাকে সান্ত্বনা দেয়। পরদিন যথাক্রমে বিয়ের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে। সকালবেলা মন্দিরে গেলে দেখা যায় মন্দির তালাবদ্ধ রয়েছে। পূজারীর স্ত্রী ফোন করে জানায় গতকাল রাতে পূজারীর উপর হামলা করা হয়েছে। বর্তমানে সে হসপিটালে রয়েছে। সকলেই খুব টেনশনে পড়ে যায়। এদিকে এজুমালের ফোনেও পাওয়া যাচ্ছে না, যদিও কিছুক্ষণ পরে তারা চলে আসে। বিয়ের কার্যক্রম শুরু হতে যাবে এই মুহূর্তে পাঁচা পেরুমাল গ্রামবাসীদের উস্কিয়ে সেখানে নিয়ে আসে। গুন্ডারা তাদের উপর আক্রমণ করতেই যাবে। এজুমালাই তাদের সাথে মারামারি করতে এগিয়ে যায়। পেছন থেকে ভাস্কর তার হাত টেনে ধরে আর ফোনে কাউকে অ্যাকশন বলে। সাথে সাথেই উপরে কয়েকটি ড্রোন চলে আসে। বন্দনার ফ্যামিলিও হাজির হয়ে যায়। শুরু হয়ে যায় লাইভ ভিডিও করা। বন্দনা তাদের সকলের কাছে গিয়ে বিয়ে আটকানোর কারণ জিজ্ঞেস করে। গ্রামের মানুষরা আর কোনো উত্তরই দেয় না, যে যার মতো পালাতে থাকে। এবার পাঁচা পেরুমাল এজুমালাইকে গুলি দিয়ে ভয় দেখাতে গেলে এজুমালাই তার হাত থেকে বন্দুক নিয়ে দ্বিখণ্ডিত করে থ্রেড দিয়ে তাকে সেই স্থান থেকে চলে যেতে বলে। এতক্ষণে লাইভ ভিডিও সারা দেশে প্রকাশ হয়ে গিয়েছে, যার জন্য থানার অফিসাররা এসেও তাদের কাছে ক্ষমা চায়। অবশেষে বিয়ে সম্পূর্ণ হয়। এই হচ্ছে এই মুভির মোক্ষম চরিত্রগুলো, যাদের জীবনের অনুপ্রেরণায় এই মুভিটি তৈরি করা হয়েছে। আসলে একটা ছোট পদক্ষেপই আমাদের সমাজের ধুলোয় চাপা পড়ে থাকা অনেক পরিস্থিতিকে পরিবর্তন করে দিতে পারে। মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।